হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ মি। আজকে আমরা কোষ চ্যাপ্টারের এমসিকিউ সলভ করব। আশা করি তোমরা এই এমসিকিউগুলো পারবে, কারণ আমরা চ্যাপ্টারটা পড়েছি, ডেসক্রিপটিভভাবে পড়েছি, তারপর আমরা অনেক শর্ট কোশ্চেনও সলভ করেছি। তাই আজকে তোমরা চেষ্টা করো যে দেখো এই এমসিকিউগুলো তোমরা পারো কি না। ঠিক আছে, আশা করি সবাই পারবে। চ্যাপ্টারটা যদি পড়ে থাকো, ভিডিওগুলো যদি ফলো করে থাকো, আশা করি পারবে। খুব ইজি কোশ্চেনগুলো আছে। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেন হলো, প্রোক্যারিওটিক কোষ নয় এর মধ্যে কোনটি প্রোক্যারিওটিক কোষ নয়? অ্যান্সার তাহলে কি হবে? কোনটি প্রোক্যারিওটিক কোষ নয়? এখানে প্রোক্যারিওটিক কোষ নয় হলো অ্যামিবা হলো একমাত্র যেটা ইউক্যারিওটিক কোষ, কারণ মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া, অ্যানাবিনা ব্যাকটেরিয়া তো অবশ্যই এগুলো সব হলো প্রোক্যারিওটিক কোষ, কিন্তু অ্যামিবা কিন্তু ইউক্যারিওটিক কোষ, তাই না? আমরা কিন্তু পড়েছি। তারপর নেক্সট কোশ্চেন, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? এটা কিন্তু উদ্ভিদের কোষ প্রাচীরের কথা বলেনি। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো পেপটিডোগ্লাইকেন। পিজি, পেপটিডোগ্লাইকেন হলো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান। এটাও কিন্তু আমরা পড়েছি ডেসক্রিপটিভ পড়ার সময়। ওকে, আর তাহলে তোমরা সবাই জানো যে প্ল্যান্টের যে কোনো উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ, তাই না? আর ব্যাকটেরিয়ার কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো পেপটিডোগ্লাইকেন। এর সাথে আশা করি তোমরা এটাও পারবে যে ফাঙ্গাল সেলের, তার মানে ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেটার অ্যান্সারটা হবে কাইটিন, তাই না? এটাও কিন্তু আমরা পড়েছি যে কাইটিন হলো ফাঙ্গাস, অর্থাৎ কি ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো কাইটিন। নেক্সট, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের মধ্যচ্ছদায় বর্তমান প্রধান মৌলটি কি? উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের মধ্যচ্ছদায় থাকা প্রধান কোষ প্রাচীরটি কি? আমরা কিন্তু ডিটেইল এগুলো সব পড়েছি। আশা করি তোমরা অ্যান্সারগুলো পারছো। এটার অ্যান্সারটা হবে ক্যালসিয়াম। নেক্সট, মানুষের মুখগহ্বরের কোষে থাকে না। এদের মধ্যে কোনটি মানুষের মুখগহ্বরের কোষে থাকে না? এই কোশ্চেনটা দেখো যে এখানে একটু কনফিউজ করার জন্য মুখগহ্বর টার্মটা ইউজ করে দেওয়া হয়েছে। অপশনগুলো দেখলেই বুঝতে পারবে যে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট আর কোষ পর্দা, এদের মধ্যে কোনটি থাকে না? এদের মধ্যে অবশ্যই অ্যান্সারটা হবে ক্লোরোপ্লাস্ট, কারণ ক্লোরোপ্লাস্ট শুধুমাত্র উদ্ভিদ দেহে থাকে। মানুষের দেহে বা প্রাণী কোষে কখনোই ক্লোরোপ্লাস্ট থাকে না, সেটা মুখের কোষ হোক বা অন্য যে কোনো কোষ হোক। তাই মুখগহ্বর নামটা শুনে কনফিউজ হওয়ার কিচ্ছু নেই, তাই না? তাই মানুষের দেহের কোনো কোষেই ক্লোরোপ্লাস্ট অবশ্যই থাকে না, কারণ ক্লোরোপ্লাস্ট শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। আমাদের দেহে যদি ক্লোরোপ্লাস্ট থাকতো তাহলে তো আমরা নিজেরাই ফটোসিনথেসিস করতে পারতাম, তাই না? তাই ক্লোরোপ্লাস্ট থাকে না মানুষের দেহে। নেক্সট, পর্দাবিহীন কোষ অঙ্গাণু, এদের মধ্যে কোনটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু? ভালো করে খেয়াল করো, পর্দাবিহীন কোষ অঙ্গাণু, এদের মধ্যে কোনটির পর্দা নেই? আমরা ভালোভাবে সবগুলো কোষ অঙ্গাণু স্ট্রাকচার পড়েছি, তাই আশা করি তোমরা পারবে। পর্দাবিহীন কোষ অঙ্গাণু হলো রাইবোজোম। আমরা সবাই জানি রাইবোজোম কি কাজে সাহায্য করে? রাইবোজোম প্রোটিন সিনথেসিসে সাহায্য করে, আমরা সব পড়েছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এন্ডোপ্লাজমিক জালিকা, গলগি বডি, রাইবোজোম আর প্লাস্টিড, এই চারটি অপশন দেওয়া আছে। এদের মধ্যে কোন কোষ অঙ্গাণুটি সরল শর্করাকে জটিল শর্করায় পরিণত করতে সাহায্য করে? এদের মধ্যে কোন কোষ অঙ্গাণুটি সরল শর্করাকে জটিল শর্করায় পরিণত করতে সাহায্য করে? তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? এক্ষেত্রে অ্যান্সারটা হবে গলগি বডি, তাই না? গলগি বডির একটা প্রধান কাজ ক্ষরণে সাহায্য করা, আবার
অ্যাক্রোজোম গঠনে সাহায্য করা, এটাও আমরা পড়েছি। তার সাথে সাথে কিন্তু গলগি বডির আরেকটা কাজ সরল শর্করাকে জটিল শর্করায় পরিণত করতে সাহায্য করা, সেলুলোজ, তারপরে হেমিসেলুলোজ, ঠিক আছে, প্রাণীদেহে পলিস্যাকারাইড, এইগুলো তৈরি করতে সাহায্য করে গলগি বডি, সরল শর্করা থেকে জটিল শর্করায় পরিণত করতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে সাহায্য করে, এই মাত্রই আমরা এটা নিয়ে বললাম যে শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে সাহায্য করে কোন কোষ অঙ্গাণু, সেটা অবশ্যই হবে গলগি বডি, তাই না, সেটা অবশ্যই হবে গলগি বডি। গলগি বডি একমাত্র কোষ অঙ্গাণু যে শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করতে সাহায্য করে। খালি চোখে দেখা যায়, খালি চোখে দেখা যায় এমন একটি উদ্ভিদ কোষ, খালি চোখে দেখা যায় এমন একটি উদ্ভিদ কোষ হবে, দেখো এখানে বাকি যে কোষগুলি দেওয়া রয়েছে, যে মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা একটি ব্যাকটেরিয়া, দেহের সংবহন কলার অংশ হচ্ছে সিভনল, সংবহন কলার একটা পার্ট হলো সিভনল, তারপরে ট্রাকিয়াও তাই, জাইলেমের একটা পার্ট হচ্ছে ট্রাকিয়া। তাহলে আর বাকি কি থাকলো, অ্যাসিটাবুলেরিয়া, অ্যাসিটাবুলেরিয়া কোষকে, উদ্ভিদ কোষ, সেটা হচ্ছে খালি চোখে দেখা যায়, তাহলে অ্যান্সারটা হবে অ্যাসিটাবুলেরিয়া। দেখো এরম যদি কোনো কোশ্চেন আসে যেটা তোমাদের জানা নেই, একটু আননোন কোশ্চেন, সেক্ষেত্রে তোমরা অপশনগুলো দেখবে যে কোন অপশনগুলো হবে না, ঠিক আছে, বাকি অপশনগুলোকে ক্যান্সেল করে তাহলে তোমরা পেয়ে যাবে যে সঠিক অ্যান্সারটা কী হবে। এইভাবেও কিছু কিছু অ্যান্সার করতে হতে পারে, যেহেতু তোমরা অনেকেই আছো যারা প্রথম হয়তো কম্পিটিটিভ এক্সাম দিতে যাবে, তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা মনে রাখা জরুরি যে যদি না জানা থাকে তাহলে আমি কি করব, বাকি অপশনগুলো দেখবো যেগুলো তো হতে পারে কি না, যদি তিনটাকে ক্যান্সেল করে তখন যেটা থাকবে সেটাকে অ্যান্সার করব। ওকে, নেক্সট নেক্সট প্রোক্যারিওটে এদের মধ্যে কোনটি দেখা যায় না, প্রোক্যারিওটিক কোষে কোনটি দেখা যায় না, এটার অ্যান্সার কী হবে, রস গহ্বর, না খাদ্য গহ্বর, না গ্যাস গহ্বর, না নিউক্লিয়েট, কোনটি দেখা যায় না। এদের মধ্যে বোঝা যাচ্ছে যে প্রোক্যারিওটিক কোষে কিন্তু রস গহ্বর দেখা যায় না। ওকে, নেক্সট কোষ গহ্বরে থাকে না, এদের মধ্যে কোনটি কোষ গহ্বরে থাকে না, অ্যান্থোসায়ানিন, না অ্যান্থোজ্যান্থিন, না খনিজ, না ভিটামিন, কোনটি থাকে না। কোষ গহ্বরে অনেক পদার্থ সঞ্চিত থাকে, কিন্তু ভিটামিন কিন্তু হবে যেটা হচ্ছে কোষ গহ্বরে থাকে না। ওকে, কোষ গহ্বরের মধ্যে সঞ্চিত হয় না ভিটামিন, কখনো ক্ষরিত বস্তু যেমন ঘাম, অশ্রু, এগুলো আমরা পড়েছি, এইগুলো জিনিস কোষ গহ্বরের মধ্যে থাকে, ক্ষরণজাত পদার্থ সেগুলো, কিন্তু ভিটামিন কিন্তু কখনোই কোষ গহ্বরের মধ্যে থাকে না। নেক্সট, কোষ থেকে বাইরে নির্গত হওয়ার জন্য ক্ষরণ উপাদানের প্যাকিং হয়, হ্যাঁ ক্ষরণ উপাদানের প্যাকিং হয় বলেছে, যে কোষ থেকে বাইরে বেরোনোর জন্য ক্ষরণ উপাদানের প্যাকিং হয় কোন কোষ অঙ্গাণুতে, এটাও আশা করি সবাই সহজেই পারছো। আমরা জানি যে এদের মধ্যে কোন কোষ অঙ্গাণুটি ক্ষরণে সাহায্য করে, একমাত্র গলগি বডি, যে হচ্ছে ক্ষরণে সাহায্য করে, তার মানে উৎপাদনের প্যাকিং হয় কোথায়, গলগি বডিতে, তাহলে অ্যান্সার হবে গলগি বডি। নেক্সট কোশ্চেন, প্রোক্যারিওট সম্বন্ধে সঠিক হলো, এদের মধ্যে কোনটি প্রোক্যারিওট সম্পর্কে সঠিক, ঠিক আছে, প্রথমের অপশন দেখি কি দেওয়া আছে, যে নিউক্লিয় পর্দা নেই, নিউক্লিয় পর্দা নেই, তাহলে এটা তো সঠিক, নিউক্লিয় পর্দা নেই, প্রথম অপশনই পেয়ে গেলাম সঠিক, কিন্তু পরেরগুলোও পড়বো, তাই না, এরকম করে, এটা কেন পড়লাম যে এরকম করে কিন্তু কোনো অ্যান্সার দেবে না, তোমরা আগে চারটা অপশনই পড়বে, কারণ লাস্টে দেখো একটা অপশন আছে ওপরের সবগুলি, যদি এমন হয় যে সবগুলোই ঠিক, আমি তো এখনও পড়িনি, যদি এমন হয় যে সবগুলোই ঠিক, তাহলে তো অপশনের অ্যান্সার এটা হবে, এটা হবে, তাই না, তাই প্রথমেই যদি দেখো যে অপশন ঠিক উত্তর দিয়ে দিলাম, এরকম কিন্তু করবে না। প্রোক্যারিওটিক সম্বন্ধে সঠিক হলো নিউক্লিয় পর্দা নেই, এটাও ঠিক, হিস্টোন প্রোটিন নেই, হ্যাঁ এটাও তো ঠিক যে হিস্টোন প্রোটিন নেই, তাই না, তারপর একক গোলাকার ডিএনএ থাকে, হ্যাঁ নিউক্লিয়েট তো তাই, যে একক গোলাকার প্রোটিন, এর মধ্যে তো কোনো একক গোলাকার ডিএনএ থাকে, হ্যাঁ সেটাকেই তো নিউক্লিয়েট বলি, তাই না, তাহলে অ্যান্সারটা কিন্তু হবে ওপরের সবগুলি। ওকে, তাই প্রথমেই যদি ফার্স্টেরটা অ্যান্সার দিয়ে দিতাম তাহলে কিন্তু সেটা ভুল হতো, তাই অ্যান্সার হবে ওপরের সবগুলি। নেক্সট, কোষের দৃঢ়তা দেয়, কে কোষকে দৃঢ়তা প্রদান করে, এইটাও আশা করি তোমরা পারবে, যে দৃঢ়তা প্রদান করে কিন্তু কোষকে বলেছে, তাহলে সেটা অ্যান্সারটা কী হবে, মাইক্রোটিউবিউল।
নেক্সট, উদ্ভিদ কোষ প্রাচীরের রাসায়নিক গঠনে ধাত্ররূপে কাজ করে। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের ক্ষেত্রে রাসায়নিক ধাত্ররূপে কাজ করে, যেটা ফ্লুইড হিসেবে মানে মেইন বেসটা তৈরি করে, সেটা কিন্তু হেমিসেলুলোজ। সেলুলোজও থাকে অবশ্যই কোষ প্রাচীরে, কিন্তু ধাত্র গঠন করতে সাহায্য করে কিন্তু হেমিসেলুলোজ। নিউক্লিয়াস ব্যতীত এদের মধ্যে নিউক্লিয়াস ব্যতীত এদের মধ্যে কোন কোষ অঙ্গাণুগুলিতে ডিএনএ থাকে? আচ্ছা, মানে নিউক্লিয়াস ছাড়া। কোশ্চেনটা কি বলেছে? নেক্সট কোশ্চেনে কি বলেছে? নিউক্লিয়াস ব্যতীত এই 4টি অপশনের মধ্যে কোনটিতে ডিএনএ থাকে। তার মানে নিউক্লিয়াস ছাড়া আর কোন কোষ অঙ্গাণু, এগুলোর মধ্যে কোন কোষ অঙ্গাণু আছে যাদের মধ্যে ডিএনএ থাকে? এই কোশ্চেনটা কিন্তু আমরা বারবার ডিসকাস করেছি এবং এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কি নিউক্লিয়াস ছাড়া কোথায় ডিএনএ থাকে এদের মধ্যে। আশা করি তোমরা পারবে সবাই। এটা হলো মাইটোকন্ড্রিয়া, কারণ আমরা ডিসকাস করেছি নিউক্লিয়াস ছাড়া আর মাত্র 2টা কোষ অঙ্গাণুতেই ডিএনএ থাকে, যেটা হলো মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট, তাই না? মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট মানে প্লাস্টিড, এই দুটাতেই একমাত্র নিউক্লিয়াস ছাড়া ডিএনএ থাকে, যাদের নিজস্ব ডিএনএ থাকে, তাই না? নেক্সট 16 নম্বর কোশ্চেন, লাইসোজোম, রাইবোজোম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া এই 4টির মধ্যে কোন অঙ্গাণুটি মানুষের কোষে ও ব্যাকটেরিয়ার কোষে উপস্থিত থাকে? আচ্ছা, মানুষের কোষেও থাকে আর ব্যাকটেরিয়ার কোষেও থাকে, কোনটি এদের মধ্যে? তাহলে এখানে অপশন কি হবে? মানুষের কোষে এবং ব্যাকটেরিয়ার কোষে উভয়ই থাকে, সেটা অপশনটা হবে লাইসোজোম। তাহলে সেক্ষেত্রে অপশনটা কি হবে? এক্ষেত্রে অপশনটা হবে রাইবোজোম। ওকে, একটি নিউক্লিয়াসবিহীন প্রাণীকোষ হলো যার মধ্যে নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসবিহীন প্রাণীকোষ, আশা করি এটাও সবাই পারবে, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু আমরা ডেসক্রিপটিভ পড়ার সময় ভালোভাবে ডিসকাস করেছি। আর লাইফ সায়েন্সকে যেহেতু এখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, 25 মার্কস আছে, 65 মার্কসের মধ্যে 25 মার্কসই লাইফ সায়েন্স, তাই কিন্তু তোমাদের খুব ভালো করে পড়াটা দরকার। একটা নিউক্লিয়াসবিহীন প্রাণীকোষ হলো লোহিত রক্তকণিকা। কেন থাকে না সেগুলোও ডিসকাস করেছি, তাই না? লোহিত রক্তকণিকা। নেক্সট 18 নম্বর কোশ্চেন, নিউক্লিয়াসবিহীন কোষে এদের মধ্যে কোনটি থাকে না? নিউক্লিয়াসবিহীন কোষে এদের মধ্যে কোনটি থাকে না? দেখো, নিউক্লিয়াসের গায়ের সাথেই কিন্তু লেগে থাকে কি একটা কোষ অঙ্গাণু, যার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাই নিউক্লিয়াসবিহীন কোষে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না। ক্লোরোপ্লাস্টিদের স্বপ্রজননশীলতার কারণ কি? এই কোশ্চেনটাও কিন্তু আশা করি তোমরা পারবে এবং খুব ভালো কোশ্চেন, যে বারবার পড়েছি আমরা, যে ক্লোরোপ্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া শুধুমাত্র এই 2টি অঙ্গাণুর ক্ষেত্রেই এদের নিজস্ব ডিএনএ থাকে, তাই জন্যই কিন্তু এদের স্বপ্রজননশীলতা দেখা যায়, তাই না? তাহলে এদের এক্ষেত্রে কি হবে? ডিএনএ তো থাকে, আরএনএও থাকে, তাই না? ডিএনএ আরএনএ দুটোই থাকে, তাহলে এখানে যেহেতু অপশনটা আছে, তাহলে অপশনটা হবে ডিএনএ ও আরএনএ। ওকে, নেক্সট কোশ্চেন, নিউক্লিয় পর্দা হলো দ্বি-একক ও রন্ধ্রযুক্ত পর্দা, না দ্বি-একক রন্ধ্রবিহীন পর্দা, একক ও রন্ধ্রযুক্ত পর্দা, না একক ও রন্ধ্রবিহীন পর্দা? তাহলে নিউক্লিয় পর্দা কেমন পর্দা? স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা ছবি দিয়ে সুন্দরভাবে বুঝেছি যে এটি একটি দ্বি-একক এবং রন্ধ্রযুক্ত পর্দা, তাই না? নেক্সট, ক্যান্সার হলে কোষে কোন অঙ্গাণুটির সংখ্যা বেড়ে যাবে? ক্যান্সার হলে কোষে কোন অঙ্গাণুটির সংখ্যা পড়ে যাবে? আমরা পড়েছি যে কোন কোষ অঙ্গাণুটি ক্যান্সার হওয়ার ক্ষেত্রে সাহায্য করে, অন্যান্য কোষকে ধ্বংস করতে সাহায্য করে, সেটা হলো লাইসোজোম। তাই ক্যান্সার হলে কিন্তু কোষে লাইসোজোমের পরিমাণ বেড়ে যাবে। মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোজোম বা ক্লোরোপ্লাস্ট এদের মধ্যে কোন অঙ্গাণুটি অক্সিজেন উৎপন্ন করে? এটাও আশা করি তোমরা পারবে। কোন অঙ্গাণুটি অক্সিজেন উৎপন্ন করে?
কারণ এক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট অঙ্গাণুটি, ক্লোরোপ্লাস্ট অঙ্গাণুর মধ্যে কি হয়, সালোক সংশ্লেষ সম্পন্ন হয়, তাই না? আমরা জানি যে সালোক সংশ্লেষের মাধ্যমেই অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে কোন অঙ্গাণুটি হবে এখানে অ্যান্সার হবে ক্লোরোপ্লাস্ট, কারণ ক্লোরোপ্লাস্টের মধ্যেই সালোক সংশ্লেষ সম্পন্ন হয়। নেক্সট কোশ্চেন, কোনো কোষের ভেতরে লাইসোজোমগুলি ফেটে গেলে কি হবে? কোনো কোষের মধ্যে যদি লাইসোজোমগুলি ফেটে যায় তাহলে কি হবে? কারণ লাইসোজোম তো আত্মঘাতী থলি, আমরা জানি, তাই না? লাইসোজোম আত্মঘাতী থলি। তা লাইসোজোম যদি ফেটে যায় তাহলে তো অবশ্যই কোষটি মারা যাবে, এছাড়া আর কি অপশন আছে? কারণ কোষটি মারা যাবে, কোষের আয়তন কমবে বা আয়তন বাড়বে, কোষটি অপরিবর্তিত থাকবে, এগুলো তো কখনোই হবে না। কারণ লাইসোজোম জানি আমরা, লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলা হয়, এগুলো অন্য কোষকে ধ্বংস করতে সাহায্য করে, তার সাথে সাথে নিজেও ধ্বংস হয়ে যায়। তাহলে সবগুলো কোষের মধ্যে যদি ফেটে যায় লাইসোজোমটা তাহলে অবশ্যই সেই কোষটি মারা যাবে। নেক্সট, মাইক্রোটিউবিউলস থাকে না, এদের কোনটির মধ্যে মাইক্রোটিউবিউলস থাকে না? মাইক্রোটিউবিউল থাকে না কোষ পর্দাতে। সাইটোপ্লাজমের ট্রেস এলিমেন্ট হলো মলিবডেনাম। এগুলো আমরা পড়বো মিনারেলস ওগুলোতে আরেকটা চ্যাপ্টারে। তো সাইটোপ্লাজমের ট্রেস এলিমেন্ট হলো মলিবডেনাম। নিউক্লিয়াসের ধাত্রের নাম কি? নিউক্লিয়াসকে আমরা জানি নিউক্লিয়াসকে বলা হয় ক্যারিয়ন। ক্যারিয়ন হলো নিউক্লিয়াসের নাম, তো নিউক্লিয়াসকে ক্যারিয়ন বলা হয়, তাই এখানে কি হবে? অ্যান্সারটা হবে ক্যারিওলিম্ব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না।